শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুন্দর আছেন, নিরাপদে আছেন। আমার হাতে ফুল রয়েছে এবং ফুল দেখে নিশ্চয়ই মনে হচ্ছে যে আজ কোনো স্পেশাল কিছু কিনা। আজকে স্পেশাল কিছু, এবং এই স্পেশালিটি আসলে আমাদের ঘরের দুজন সদস্যকে নিয়ে। তারা আমাদের এই ঘরের চ্যানেল আইয়ের এই পরিবারের ছেলে এবং মেয়ে। আবার যদি আমরা একটু অন্যভাবে এখনকার পরিচয় দিয়ে শুরু করতে চাই, তাহলে দুজনই একজন আমাদের এই বাড়ির এই ঘরের বউ হয়ে এলো, কিংবা এই ঘরের জামাই হয়ে এলো, এরকম করেও বলতে পারি। আমরা পরিচয়ের আনুষ্ঠানিকতা সারি আগে, কেননা তারা নতুন জীবন শুরু করেছে এই কিছুদিন হলো, এবং আজকে তারকা কথনের বিশেষ সময়টা তাদের এই জীবনকে শুভকামনা জানি। আমাদের সাথে রয়েছে চ্যানেল আই সেরা কণ্ঠের মমিন বিশ্বাস এবং চ্যানেল আইয়ের খুদে গান্ডাজ বলাই বাহুল্য স্বরণ। আমাদের তারকা দম্পতি, শুভেচ্ছা, অভিনন্দন। প্রথমেই ভালোবাসা আমি মমিনের হাতে পাস করছি, এটা স্মরণের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ। অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দুজনকে। কেমন চলছে সময়? আলহামদুলিল্লাহ বেশ ভালো। 1.5 দিন হলো, একটু দেখি কয়দিন কেমন, মানে ভালো চলছে কিনা। এটা আরো কয়েকটা দিন পরে অবশ্যই ভালো চলেছে, যে কয়টা দিনই গিয়েছে। এবং আজকে আমাদের স্মরণকে দেখতে কিন্তু একেবারে নতুন বউয়ের মতোই লাগছে। একেবারে লাল শাড়ি, লাল টিপ, হাত ভরে চুড়ি, খুব সুন্দর। দুজনের জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা জানাচ্ছি ফার্স্টেই। এন্ড সেই সাথে সাথে কিভাবে শুরু হলো, এটা দিয়ে শুরু করি, মমিনকে দিয়ে। আল্লাহ নির্ধারিত রেখেছিলেন এভাবে, সেভাবেই হয়েছে। তারপর আর সত্যি বলতে কি, একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে ওকে অনেক আগে থেকে অনেক শ্রদ্ধা করি, অনেক পছন্দ করি, শিল্পী হিসেবে, মানুষ হিসেবে। কিন্তু এইটা এইভাবে হবে সেটা তো আসলে কল্পনাতীত ছিলই। মানে একসাথে অনেক সময় ধরে কাজ করা, গান গাওয়া, বিভিন্ন অনুষ্ঠানে স্টেজ শেয়ার বা স্টুডিও লাইভগুলোতে যদি বলি, অনেক সময় একসাথে গান টুকটাক তো করা হয়েছে একসাথে। এবং এর পরে গিয়ে দুজনকে এক ছাদের তলে হওয়ার পরিকল্পনাটি ওরকম ভাবেই হলো নাকি? এটি নির্ধারিত ছিল, যে বললাম হয়তোবা সেভাবেই। আর এর পেছনে বেশ কয়েকজন মানুষের যদি বলি দোয়া, আশীর্বাদ, সেটি আছে, সেভাবেই হয়েছে। এ প্রসঙ্গে না বললেই নয়, নামগুলো একটু উল্লেখ করতেই হয়। আমাদের দেশের দিকপাল গীতিকবি, বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, আমাদের সর্বজন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা এবং কণ্ঠশিল্পী লিনু বিল্লাহ, এবং শ্রদ্ধেয় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন আপা, সেই সঙ্গে আমাদের ভ্যাগাবন্ড তপন ভাই থেকে শুরু করে আরও অনেক মানুষের সঙ্গে আমাদের, তাদের দোয়া, আশীর্বাদ, তাদের সব কিছু শ্রম মিলিয়েই আজকের এই অবস্থা। বাহ, স্মরণের বর পছন্দ হয়েছে? অবশ্যই পছন্দ হয়েছে। আর ওই শ্রদ্ধার জায়গাটা, কাজের প্রতি, মানে কাজ করতে গিয়ে একজন মানে ওর শিল্পী সত্তা এবং একই সাথে একজন ব্যক্তি হিসেবেও যে একটা শ্রদ্ধাবোধ যে তৈরি হয়েছিল, সেখান থেকেই আসলে শুরুটা হয়েছিল। ওকে, সো এখন সময় কিভাবে শুরু করার পরিকল্পনা দুজনের নতুন জীবনটাকে? সবে তো কিছু মুহূর্ত পার হলো, আমরা সেভাবে চিন্তা ভাবনা করছি, পরিকল্পনা করছি, সেভাবে নিশ্চয়ই সামনের দিনগুলো পার করব। ওকে, সো এবার কাজের প্রসঙ্গে আসি। কাজের ব্যস্ততা কেমন চলছে, কিভাবে চলছে? কাজের ব্যস্ততা বলতে দুজনই যেহেতু গানের মানুষ, গানের সঙ্গেই আমাদের সম্পৃক্ততা, সেভাবে কাজ করছি। বর্তমান কাজের কথা যদি বলি, কয়েকটি ফিল্মে গান করছি এবং রিসেন্ট আরও কিছু করার পরিকল্পনা আছে। এর বাইরে আমার এবং স্মরণের একসঙ্গে কিছু মৌলিক গান করার সৌভাগ্য এবং সুযোগ হয়েছে একসাথে। এটা কি বিয়ের আগে প্ল্যান ছিল নাকি? না না না, এইটা আসলে ওইভাবে ব্যাটে বলে মিলেছে। আচ্ছা, শিল্পী হিসেবে সেগুলোর মিউজিক ভিডিও থেকে শুরু করে রিলিজ, এইগুলো নিয়ে আর কি চলছে। স্মরণের নতুন গান কিন্তু বেশ কয়েকটা করা হয়েছে আমাদের দুজনের, এবং গানগুলো কিন্তু এরকম হয়েছে যে ও লিখেছে, আমি সুর করেছি, এবং আমিও কয়েকটা গান লিখেছি, ও সুর করার চেষ্টা করছে, এখনো কমপ্লিট হয়নি। এবং বেশ কয়েকটা গানের মানে অডিও ভার্সনটা কমপ্লিট হয়েছে, এবং খুব শীঘ্রই সেগুলো মিউজিক ভিডিওর কাজ শুরু হবে। মানে কোভিড সিচুয়েশনের জন্য একটু পিছিয়ে গিয়েছে, এবং এই যে এত বিয়ে বা রিসেপশন নিয়ে এত ব্যস্ততা চলছিল, এই জন্য কাজগুলো একটু পিছিয়ে গিয়েছে, কিন্তু কাজগুলো শুরু করব খুব শীঘ্রই। আচ্ছা, লকডাউনের সময়টা কেমন গেছে? মানে এখন আস্তে আস্তে সবকিছু খুলে দিয়েছে, স্কুলও আজকে থেকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে গেল, কিন্তু তার আগে থেকেই মোটামুটি কাজ শুরু হয়েছে, বড়দের কাজগুলো। তো সেই সময়টাতে কাজগুলো কিভাবে করেছো?
তখন দেখা গিয়েছে যে স্টুডিও বেসড যে কাজগুলো, কোনো ভয়েস দেওয়া, যেমন অডিও, যেগুলো বললাম যে গানগুলোর মিউজিক ভিডিওর কাজ আমরা শুরু করতে যাচ্ছি, সেই গানগুলোরই অডিও ভার্সনগুলো কমপ্লিট হয়েছে। তো ওই এবং একই সাথে ওই যে লাইভ টিভিতে লাইভ প্রোগ্রাম, এগুলো নিয়েই ব্যস্ততা চলছিল লকডাউনের সময়। প্লাস ওই যে চর্চা করা একসাথে। একসাথে একসাথে বলতে কি, ভিডিও কলে আমরা দুজন একসাথে হ্যাঁ, প্র্যাকটিসগুলো রেওয়াজ একসঙ্গে করতাম। করতাম ভার্চুয়ালি আমরা দুজন কিন্তু প্র্যাকটিস করতাম। এটা খুব মজার একটা বিষয় লাইফ ছিল। পার্টনার হিসেবে মমিন কেমন, এটা শরণকে আসলে এখন জিজ্ঞেস করে বিশেষ কিছু উত্তর পাওয়া যাবে না, ভালোই শুনবো, কেননা সবে তো মাত্র শুরু করলো, ওটা হয়তো আমরা আরো কিছুদিন পরে গিয়ে আমরা জিজ্ঞেস করবো। কিন্তু মিউজিক পার্টনার হিসেবে মমিন কিরকম? অ্যাজ আ লাইফ পার্টনার এবং অ্যাজ আ মিউজিক পার্টনার, আই থিঙ্ক হি ইজ দ্য বেস্ট। বিকজ আমাদের পরিচয়টা তো, আমাদের বিয়ে হয়েছে হয়তো দুদিন হয়েছে, কিন্তু আমাদের পরিচয়টা তো অনেক আগে থেকে। তো তখন তো একজন মানুষ হিসেবে মমিনকে আমি তখন থেকেই দেখেছি, এবং একই সাথে একজন মিউজিক পার্টনার হিসেবে তো কাছাকাছি আসা হয়েছে। সেই সুবাদেই, মানে সেই অনুভূতি থেকেই বলছি। হ্যাঁ, অবশ্যই আমার তৈরি হয়েছে না কেমিস্ট্রিটা বলতে কি প্রথমে কাজের সম্পর্ক, আর ও যেটা বললো ওর কথা এখনো সূত্র যে ধরে মমিন ভাইয়া, হ্যাঁ, এটা শুনতে তো হয়েছে। মমিন ভাইয়া ছাড়াতে অনেক দিন সময় লেগেছিল। আর শিল্পী হিসেবে ওকেও সবাই পছন্দ করে, ওর একটা গ্রহণযোগ্যতা আছে, নিঃসন্দেহে। পরিচিতি আছে, এবং নিঃসন্দেহে বলা বাহুল্য ও শিল্পী হিসেবে অনেক মার্জিত একজন শিল্পী, পরিশীলিত শিল্পী, এবং আমার অনেক পছন্দেরই শিল্পী। মানুষ হিসেবে তো অবশ্যই দুর্দান্ত। ওর প্রতি আমার শ্রদ্ধাবোধটা অনেক বেশি, তারপরে স্নেহ, তারপরে ভালোবাসা। বাহ, আর কি লাগে? সেটাই একটা তো, গান আর কি। শোনাও এই খুশিতে। হ্যাঁ, গান শোনাতে পারি, গানের মানুষ তো। আজকে কিন্তু ওরা মোটামুটি প্রিপারেশন নিয়েছে, আজকে আমরা গান গাইবই। এরকম কিছু না, এরকম কোনো প্রিপারেশন ঠিক না, তবে আমরা করছি। বাসায় থাকলে এমনি গুনগুন করে গাইতেই থাকি। তো এরকমই, মানে গুনগুন করে, যেহেতু ও একটু দেখা আগে যাচ্ছে- গান লেখা শুরু করার বিষয়ে একটা কথা বলছিল, এ প্রসঙ্গে একটু বলি। আমরা দুজনই আসলে গীতিকার বা সুরকার কেউই নই, আমরা দুজনই গান গাইতেই স্বাচ্ছন্দ্য বোধ করি এবং সেটাতে কমফোর্ট ফিল মানে করি। সঙ্গীত শিল্পী জি, হিসেবেই সেটা আসলে main এবং সেটাই পরিচয়টা। করতে চাই। আর লেখা শুরু করা সেটা অনেকটা শখের বসে। বাহ। আর আমি লেখার চেষ্টা করেছি একটি গান, এবং সেটাতে ও সুর দিয়েছে, আমরা চেষ্টা করছি সেটি গাওয়ার। হ্যাঁ প্লিজ, মানে দেখি। এই একটা শুনেই কিন্তু ক্ষান্ত হব না, আরো কিন্তু শুনবো, দেখি। ঠিক আছে? Exactly. ওকে ওকে, বেশ, চলো। বৃষ্টি এলেই তোমাকেই চাই, তোমাতেই হব বিলীন, ভালোবাসি হিসেব ছাড়া ভালোবাসি লাগামহীন। বৃষ্টি এলে তোমাকে চাই, তোমাতেই হব বিলীন, ভালোবাসি হিসেব ছাড়া ভালোবাসি লাগামহীন, ভালোবাসি হিসেব ছাড়া ভালোবাসি লাগামহীন। ভেজা চুলের গন্ধ নিয়ে তোমাকেই ছুঁয়ে যাই, এমনি করে সারা জীবন তোমাকে যেন পাই, প্রতিক্ষণে অনুভবে তুমি আছো নিশিদিন। ভালোবাসি হিসেব ছাড়া ভালোবাসি লাগামহীন। বৃষ্টি এলে তোমাকেই চাই, তোমাতেই হব বিলীন, ভালোবাসি হিসেব ছাড়া ভালোবাসি লাগামহীন। বাহ, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর, শখেই করা। খুব সুন্দর, মানে কি ভালো লাগলো শুনতে, গানটা ভালো লেগেছে। আর আমার না গান শুনতে শুনতে হঠাৎ করে মনে হলো ইন্দ্র কিশোরের কথা, আমাদের ইন্দ্রদা।
বিয়ের দিন আসলে দাদাকে খুব মিস করেছি। আর না বললেই নয় যে আমি যতটুকু মানুষ, তার পেছনে সিংহভাগ শ্রম, কন্ট্রিবিউশন, যেটাই বলি না কেন, আশীর্বাদ অনেকেরই আছে, কিন্তু দাদারটা অনেক বেশি। অবশ্যই দাদাকে মিস করেছি। আমাদের এখনো শ্রদ্ধা করছি। আমাদের দাদার প্রতি, তার আত্মার শান্তি কামনা করছি আমরা। আর এই সময়টাতে তো অনেক সঙ্গীত শিল্পী, অনেক গুণী মানুষ, সকলের সাহচর্য এবং জি। সকলের দোয়া আশীর্বাদ পাওয়া হয়েছে। জি, জি। তো গানগুলো সম্পর্কে বড়রা কি বলছেন, সাবিনা আপা স্পেশালি? আমি রিসেন্টলি একটা ছবি দেখলাম, সাবিনা আপার সাথে কোনো একটা গানের রেকর্ডিং চলছে, হ্যাঁ, এটা নিয়ে জি। একটু শুনতে। আমার পরম সৌভাগ্য, আমরা যারা পুরুষ শিল্পী গান গাওয়ার সাহস করি বা চেষ্টা করি, তাদের কাছে সাবিনা ইয়াসমিনের সঙ্গে গান গাওয়ার স্বপ্ন অনেক বড়। তো তার সঙ্গে গাইতে পারা নিঃসন্দেহে এক জন্মে অনেক বড় একটি প্রাপ্তি। আপনি যে প্রসঙ্গে বললেন, এটি ছিল কিছুদিন আগের একটি গানের। এটি সরকারি অনুদানের একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটি নির্মাণ করছেন আমাদের চিত্রনায়িকা রোজিনা। আর গানটি লিখেছেন দিকপাল গীতিকবি শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, সুর জাভেদ আহমেদ কিসলু। তো এই গানটিতে এটি একটি ডুয়েট গান, সাবিনা আপার সঙ্গে আমার গাওয়ার সৌভাগ্য হয়েছে। এর আগে ওনার সঙ্গে গান গেয়েছি, এবং সত্যি কথা বলতে কি, আবারও বলছি, এটি আমার বিনয় না, এটি সৎ, সহজ এবং সত্য স্বীকারোক্তি। সুর করার কোনো যোগ্যতা আছে আমার, এটি আমি মনে করি না, করতেও চাই না। একটি গান, আমার প্রথম সুর করা গান, সেটি সাবিনা আপা এবং আমি একসঙ্গে গেয়েছিলাম। বাহ, আমার ওইটা তো আসলে ছবিও দেখেছি, আবার ভিডিও ছিল, মানে জিনিসটা আমার কাছে এত আন্তরিক লেগেছে যে দুজনে মিলে গান গাইছে, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন এবং আমাদের মমিন গান গাইছে, এবং কয়েকটা জায়গায় দুজনে মিলে আবার ইন্টারঅ্যাকশন আছে। এটা হচ্ছে না চলো আবার গাই, আমার কাছে ওই জায়গাটা খুব সুন্দর। মানে বড়দের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, কিভাবে ছোটদেরকে আগলে নিতে হয়। একজন সাবিনা ইয়াসমিন মানে তো একটি বাংলাদেশ। নিঃসন্দেহে স্বাভাবিকভাবে ওনার সঙ্গে গান গাইতে গেলে হাত পা কাঁপাটাই স্বাভাবিক, গলা কাঁপা তো কাঁপবেই, স্বাভাবিক। কিন্তু উনি এত বেশি আন্তরিক মানুষ, এত বেশি স্নেহ করেন, আমাকে বলতেই হয়, এটি অনেক বড় পাওয়া। এই স্নেহ, এই ভালোবাসা এবং এই মায়ার কারণে হয়তো ওনার সঙ্গে গান গাওয়াটা একটু ইজি হয়েছে। স্মরণের এরকম অনেক অনেক এক্সপেরিয়েন্স আছে বড়দের সাথে, একটু শুনতে চাই। ইন্দ্র কিশোর স্যারের কথাই যখন বলছিলেন আপু, আমি তাহলে স্যারের কথাই বলি। আমার লাইফের একদম ফার্স্ট প্লেব্যাক কিন্তু ইন্দ্র কিশোরের সাথেই, একদম লাইফের ফার্স্ট প্লেব্যাক, এবং এটা আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি। এবং আমার কাছে মনে হয় যে সেই, আমি তখন অনেক ছোট ছিলাম এবং আমার ভয়েসটাও ছিল এক বাচ্চা কণ্ঠে। তো গানটা যখন ওনার সাথে গিয়েছিলাম এবং শ্রদ্ধেয় শিল্পী সামিনা চৌধুরী ছিলেন, সেই মানে এক্সপিরিয়েন্সটা, ওই যে যেটা মমিন বলছিল যে এত বড় মাপের শিল্পীর সাথে কাজ করতে গেলে রীতিমতন হাত পা কাঁপতে শুরু করে, আমারও ঠিক ওরকমই অবস্থা হয়েছিল। কিন্তু এতটা আন্তরিকভাবে উনি একসেপ্ট করে নিয়েছিলেন আমার ভয়েসটাকে এবং আমাকে, আমার খুবই ভালো লেগেছে এবং এখনো সেই মোমেন্টটা আমার খুব। কারণ ওই গানটা একটু মুখটুকু শুনতে পারি কিনা? হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছি। হ্যাঁ, দুজন একসাথে গাই, ওকে বাবা, এখন থেকে দুজন একসাথে, এই গানটা গাওয়া হয়েছে অলরেডি লাইভে একসাথে। ভালো ভালো। গুনগুন পাখিরা আকাশে গানে গানে বলে গেল শোনো না, মৌ মৌ ফুলেরা বাতাসে গানে গানে বলে গেল শোনো না, আমাদের বাঁধন যাবে না কভু ছিঁড়ে যাবে না। গুনগুন পাখিরা আকাশে কানে কানে বলে গেল শোনো না, মৌ মৌ ফুলেরা বাতাসে গানে গানে বলে গেল শোনো না, আমাদের বাঁধন যাবে না কভু ছেড়ে যাবে না। বাহ, এবং বাস্তব জীবনে এরকম এই বাঁধন যেন কোনোদিনও না ছুটে যায়, আমরা সেটাই প্রত্যাশা করি। চিরজীবন যেন অটুট থাকে, আমরাও সেই দোয়াই চাই। নিঃসন্দেহে, অবভিয়াসলি। সো আবার আমি প্রসঙ্গে ফিরে আসছি। সো সামনে কি কাজ রয়েছে হাতে স্মরণে? আমাদের ওকে সেদিনও মজা করে বলছিলাম, দেখো আমরা যখন মানে তখনও বিয়ে করিনি, তো অবিবাহিত অবস্থায় একটা গানের ভয়েস দিয়েছি, সেই গানটা এবার বিবাহিত অবস্থায় আমরা শুট করব। বাহ, কি মজার।
কি হলো চুপ করে আছি। তারপর আচ্ছা, সেই গানটারই মিউজিক ভিডিও বাকি আছে। আমরা খুব রিসেন্ট, এটা হচ্ছে তোমার সাথে দেখা হবে এই গানটি শিরোনামে লেখা একটা বরেণ্য গীতিকবি শ্রদ্ধেয় শেখ শেখ নজরুল, নজরুল এবং সুর সুর ফিদেল করেছেন নাইম। ডক্টর ফিদেল নাইম। তো সেই গানটিরই মিউজিক ভিডিওর কাজ এই তো জাস্ট 3 or 4 days, উইদিন 4 days শুরু করতে যাচ্ছি আমরা। সো মানে নতুন জীবন উপলক্ষে কোনো আর হ্যাঁ, ছুটি নেওয়া হয়নি? ছুটি না। কিভাবে নেব, লকডাউন তো খুলে গিয়েছে, এখন তো কাজ আবার শুরু হয়ে গিয়েছে। মানে আমরাও বিয়ে করেছি, লকডাউনটাও খুলে গিয়েছে, কেমন না? এই জন্য আগে করা দরকার ছিল না? না, এইভাবেই নির্ধারিত ছিল এই সময় বোধহয়, এই কারণেই হয়েছে। সেইটাই, যখন যেটার সময়। তারপর বলো। আর হ্যাঁ, বিয়ের পরে এই যে প্রথম কাজ, তারকা কথনে বসে আছি। হ্যাঁ, একসঙ্গে ওকে, প্রথম। সো আরেকটা জিনিস আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে লেখালেখি। স্মরণ আমাদের রিসেন্টলি একটি নতুন গত বই মেলাতেই তো বোধহয় আমরা স্মরণের কাছ থেকে এই লেখা পেয়েছি। বছরেরই বই মেলা। এই বছরে মানে গত 18 হয়ে মার্চ, গেছে মেলাটি। সো exactly. সামনেও তো বই মেলার প্ল্যান আছে নিশ্চয়ই লেখার জন্য। না, আসলে বেশ কয়েকটা গান আমি লিখেছি এবং যদি আমার সৌভাগ্য হয় উনি সুর করে দেন আর কি গানগুলো। ও আচ্ছা, এখন কি মানে থাক, আর কিছু না বলি। না, ও অনেক সুন্দর লেখে নিশ্চয়ই। না, নিশ্চয়ই নিঃসন্দেহে। নিশ্চয়ই। সো আর আর হচ্ছে যে হ্যাঁ, এখন প্ল্যান হচ্ছে আগে মনোযোগ দিয়ে পুরো সংসারটাকে আগে গুছানোর। তো তারপরে এবং তার পাশাপাশি হ্যাঁ, এভাবেই কাজ করব এবং করার ইচ্ছা আছে। লেখালেখিরও হ্যাঁ, আমি লেখালেখি করি এবং আমার আগামী বই মেলাতেও আমার বই প্রকাশ করার ইচ্ছা আছে। বাহ, বেশ। আচ্ছা, চলচ্চিত্রের প্লেব্যাকের কথা একটু জানি। এটা মাঝখানে আমি দিতে চাই না। এর মধ্যে আমার একটি অনেক বড় কাজ করার সৌভাগ্য হয়েছে। আমি আবারও বলছি, আমি আসলে সুরকার নই বা সুরটা করতেও চাই না, কিন্তু করতে এখন হয়েছে। মনে হয় দুজনে মিলে মানে মৌলিক গানের প্রতি বেশি জি, ফোকাস জি, দুজনেরই, অবশ্যই। তাই না? মানে রাদার দেন কভার বা অন্য নিজেদের কোনো গানগুলো, গান হ্যাঁ। করা। যেহেতু গান গাইতেই হয়, সব ধরনের গানই আমরা গাওয়ার চেষ্টা করি, সবার গানই গাওয়ার চেষ্টা করি, কিন্তু নিজেদের গানের প্রতি একটু ফোকাসটা বেশি। আর যেটি বলছিলাম, এর মাঝখানে যে কাজটি করলাম, একটি চলচ্চিত্রে 3টি গানই লেখা শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, 3টি গানই আমার সুর। বাহ, এবং 3টি গানের মধ্যে একটিতে কণ্ঠ দিয়েছেন আমাদের সবার প্রিয় দিঠি আনোয়ার, আরেকটি আমি, এবং আরেকটি একসঙ্গে দুজনের গাওয়া। বাহ। তো যখন গানের সুর নিয়ে কথা হলো, গাজী মাজহারুল আনোয়ার আমাদের সকলের শ্রদ্ধেয়, তার অভিমত কি ছিল? বাপরে বাপ, উনি তো মহাসমুদ্রের মতো। ওনার জ্ঞানের ভান্ডার, ওনার লেখার দক্ষতা, ক্ষমতা, এটা নিয়ে বলা আসলে অনেক বড় বেয়াদবির পর্যায়ে পড়ে যায়। আমি অনেক ছোট নগণ্য একটি মানুষ। না, কিন্তু আমি জানতে চাইছি যে যখন তুমি ওনার সুরটা করলে জি, গানের, জি। এবং সেই নিয়ে যখনকার ডিসকাশনটা। এই প্রসঙ্গে একটু বলতেই হচ্ছে আরেকজন মানুষের নাম। তিনি হলেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী। আসলে ওনার সঙ্গে আমার অনেকদিন একসঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল। তো আমি দেখতাম উনি কিভাবে সুর করতেন। তো যেহেতু শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, আলাউদ্দিন আলী, ওনারা জুটি হিসেবে একসঙ্গে অনেক কাজ করেছেন। আর আগে ওনারা যখন গান করতেন একসঙ্গে, গীতিকার, সুরকার এবং শিল্পীরা দিনের পর দিন বসে গানগুলো করতেন। তো এই ছবিটির নাম ছিল বাংলার মুখ, এই বছরই রিলিজ হবে আশা করি। এই ছবির গানগুলো যখন আমরা করতে বসি, ঠিক একইভাবে গাজী আঙ্কেলের বাসায় আমরা দিনের পর দিন বসেছি, গান লেখা হয়েছে, এই সুর হচ্ছে, এই সুর হচ্ছে। আর সুরের ক্ষেত্রে সবচেয়ে বড় সহযোগিতা বলি, পরামর্শ বলি, হেল্প বলি, সেটা গাজী আঙ্কেল নিজেই করেছেন। কারণ একজন গীতিকার যখন গান লিখেন, তখন তার মাথায় কিন্তু গুনগুন করে একটু সুর খেলা করে। আমি জাস্ট ওইটাকে ধরার চেষ্টা করেছি, বাস এভাবেই। বাহ। আচ্ছা, আমাদের এবারে সবার একটা অনুরোধ রয়েছে, সেটা হচ্ছে এন্ড্রুদার কোনো একটি গান শোনা। আচ্ছা, ঠিক আছে, গাওয়ার চেষ্টা করছি। এই গানটি আসলে আমার সাথে মিলে যায় অনেকটা, এই জন্যই গাই সবসময়। গানটি ক্ষতিপূরণ চলচ্চিত্রের, গানটি লেখা কবি খসনুর অনু, সুর আবু তাহের। আর এই গানটিতেও দাদা 89-এ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এই পথ চলি একা, রাতের আধার সাথী করে, দুরাশার পৃথিবীতে, শূন্য হৃদয় যায় জ্বলে, শুধু তুমি কাছে নেই বলে। এই পথ
চলি একা, তুমি ছিলে আশা, দিয়েছিলে ভালোবাসা, ওপারের ডাকে ভেঙে গেল সুখেরই বাসা। সেই স্মৃতির আগুন বুকে জ্বলে, শুধু তুমি কাছে নেই বলে। এই পথ চলি একা। এই গানটি গাইতে গেলে আমি আসলে একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়ি। আমাদের শ্রদ্ধা, ভালোবাসা সবটাই রয়েছে আমাদের প্রিয়, সকলের প্রিয় কিংবদন্তি তুল্য মানুষ ইন্দ্রকিশোরের প্রতি। এবং এরকম সৃষ্টিশীল মানুষদের তো আসলে মৃত্যু হয় না, তারা প্রতিদিন বাঁচেন তাদের কাজের মধ্য দিয়ে। আমাদের এই স্মৃতির মধ্যেও কিন্তু তিনি রয়েছেন সব সময় একেবারে। অনেক অনেক ধন্যবাদ দুজনের জন্য, অনেক শুভকামনা। নতুন জীবন শুরু করেছো, এই সুন্দর জীবনটা আরো সুন্দর হোক, মধুর হোক, এবং দুজনের গান এবং প্রতিদিনের জীবনটা যেন ছন্দে ছন্দে কাটে, সেটাই প্রত্যাশা। আমরা একেবারেই শেষের পর্যায়ে চলে এসেছি। স্মরণের গান দিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেব। দর্শকের কাছ থেকে বিদায় নেওয়া পালা। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। চলো। একা গাইবো? একা। আচ্ছা, আমি যে গানটি গাইছি এই গানটি লিখেছেন আমাদের ভীষণ প্রিয় একজন নারী গীতিকবি শ্রদ্ধেয় হোসনে আরা জলি, এবং সুর করেছেন শ্রদ্ধেয় বিনোদ রায়। গানটা হচ্ছে শিশির ভেজা, গানটা টাইটেল। সেই গানটি গাওয়ার চেষ্টা করছি এবং খুব শীঘ্রই মিউজিক ভিডিওর কাজ শুরু করব। আমার শিশির ভেজা স্নিগ্ধ সকাল তোমায় দেব, নেবে কি বলো? আমার শিশির ভেজা স্নিগ্ধ সকাল তোমায় দেব, নেবে কি বলো? শিশির ভেজা ঘাসের উপরে হাঁটবো দুজন হাতে ধরে, হাত বাড়িয়ে দিলাম তোমায়, হাত কি ধরবে বলো? শিশির ভেজা ঘাসের উপরে হাঁটবো দুজন হাতটি ধরে, হাত বাড়িয়ে দিলাম তোমায়, হাত কি ধরবে বলো? হাত কি ধরবে বলো? আরেকটু শুনি। এটা না, তাহলে আরেকটা গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজন মিলে এবারে। একদিন তুমি আমি দুজন মিলে সেই যে গিয়েছিলাম কোথায় চলে, তুমি বলো না, তুমি বলো না, তুমি বলো না। একদিন তুমি আমি দুজন মিলে সেই যে গিয়েছিলাম কোথায় চলে, সে তো জানি না, সে তো জানি